প্রধানমন্ত্রীর চীন সফর এবং প্রধানমন্ত্রীর চীন সফরে ধারণা করা হচ্ছে 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হতে পারে এবং মূলত চীনের সঙ্গে বাণিজ্যিক এবং অর্থনৈতিক যে সহযোগিতা, যে বন্ধুত্ব, সেটি আরও দৃঢ় করাই এই সফরের উদ্দেশ্য। প্রধানমন্ত্রীর চীন সফর কেন এবার গুরুত্বপূর্ণ এবং অনেক ক্ষেত্রে অনেক গণমাধ্যমে এই সফরটিকে একটা গেম চেঞ্জার হিসেবে বলা হচ্ছে, আসলে গেম চেঞ্জার ব্যাপারটা কি? এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে ভিউজ বাংলাদেশের সম্পাদক রাশেদ মেহেদি যুক্ত হচ্ছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। শুভ সকাল। এই যে প্রধানমন্ত্রীর চীন সফরকে গেম চেঞ্জার সফর হিসেবে দেখা হচ্ছে, অনেক গণমাধ্যমেই এই টার্মটা ইউজ করা হচ্ছে, গেম চেঞ্জার। এই গেম চেঞ্জার ব্যাপারটা কি? এটা কেন এই সফরের ক্ষেত্রে বলা হচ্ছে? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। গেম চেঞ্জার একটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। এটা ধরেন যখন কোনো বড় গুরুত্বপূর্ণ কূটনৈতিক পরিবর্তন আসে, ধরেন চীনের সঙ্গে এই মুহূর্তে ধরেন বাংলাদেশ একটা কূটনৈতিক অবস্থান নিয়েছিল, এই কূটনৈতিক অবস্থানের একটা বড় পরিবর্তন এই সফরের মধ্যে হতে পারে, সেটাকে আসলে গেম চেঞ্জার। এতদিন যেভাবে আপনার দিকতে চলেছে সেখান থেকে একটা হয়তো নতুন কোনো কিছু দিক নির্দেশনা আসতে পারে এই সফরের মধ্যে, সেই কথাটাই বলা হচ্ছে। এটা যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি, ধরেন বাংলাদেশের এই মুহূর্তে কূটনীতির যে অবস্থান ছিল, বাংলাদেশে একটা সার্বজনীন কূটনীতিক আছে যেটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন, যে ফ্রেন্ডস টু অল, ম্যান টু ম্যান, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। কিন্তু প্র্যাকটিক্যালি যখন আপনি আসলে, এটা তো সার্বজনীন কূটনীতি একটা আমাদের কূটনৈতিক নীতি, কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যালি বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের মাত্রাগুলো নির্ধারণ করেন এখন যে বাস্তবতা আছে অর্থাৎ বিদ্যমান বাস্তবতায়, তখন কিন্তু সেখানে আসলে এক ধরনের একটা কিছু অপারেশনাল পদ্ধতি নেওয়া হয়, কিছু কূটনৈতিক বাইলেটারাল কিছু থাকে, মাল্টিল্যাটারাল থাকে, জিও পলিটিক্স থাকে বা গ্লোবাল পলিটিক্স থাকে, তার ভিত্তিতে নেওয়া হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তাহলে বর্তমান বিশ্ব বাস্তবতায় এর আগে বাংলাদেশ বিভিন্ন অক্ষয়ের সঙ্গে, মানে আমাদের বিশ্ব রাজনীতিতে যে সমস্ত অক্ষগুলো আছে, সেটা যুক্তরাষ্ট্র হতে পারে, পশ্চিম ইউরোপ হতে পারে, আমাদের এই আঞ্চলিক রাজনীতিটা হতে পারে, সেখানে কিন্তু চীনও একটা বড় অক্ষ। যেহেতু প্রধানমন্ত্রী চীন সফর হচ্ছে এবং এটি শীর্ষ পর্যায়ের সফর, রাষ্ট্রীয় সফর, সেই কারণে বলা হচ্ছে যে চীনের সঙ্গে সম্পর্কের একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়ে হয়তোবা বাংলাদেশের যে কূটনৈতিক বলয়গুলোকে বাংলাদেশ যেভাবে দেখে এসছে সেখান থেকে একটা বড় পরিবর্তন হতে পারে। যেমনটা বলা হচ্ছে যে চীনের সঙ্গে এবার পররাষ্ট্রমন্ত্রী গতকাল ব্রিফিং এ বলেছেন যে চীনের সঙ্গে আপনার হচ্ছে মতো সমঝোতা পারে যোগাযোগ এবং বাংলাদেশের যে সহযোগিতার জন্য বিনিয়োগ সহযোগিতা হিসেবে 500 কোটি টাকার একটা হয়তো আপনার চুক্তি সেখানে সই হতে পারে। আর একটা বিষয় হলো যে কিছুদিন আগে আপনাদের ইন্ডিয়াতে নির্বাচন হয়েছে, প্রধানমন্ত্রী ভারতে গিয়েছিলেন। ভারত কিন্তু সেখানে আপনার তিস্তার বিষয়ে এবার একটা প্রকল্প নিয়ে তারা প্রস্তাব দিয়েছে, তিস্তার পানি বন্টন নিয়ে। সে কথাটা না হলে একটা অবনতি হচ্ছে যে দুই দেশের বিষয়ে আপনার ভারতের একটা প্রস্তাব আছে, সেই প্রস্তাবটা হয়তো আপনার হওয়ার পরে দেশে আলোচনা হয়েছে যে এর আগে তো চীনের একটা প্রকল্প নেওয়ার কথা ছিল। এই সফরে সে বিষয়টি নিয়ে আলোচনা হবে, কিন্তু যেহেতু বাংলাদেশ ভারতের অভিন্ন নদী, সেখানে বাংলাদেশ ভারতের হয়তো প্রকল্পটাই বেশি অগ্রাধিকার পাওয়া উচিত, পাবে। কিন্তু যেহেতু চীন আমাদের বন্ধু রাষ্ট্র, তারাও হয়তো বাংলাদেশের অন্য এই সেখানে অন্য কোন ধরনের প্রস্তাব দিলেও দিতে পারে, সেটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে 2026 সালে বাংলাদেশ আসলে আপনি জানেন যে একটা গ্রাজুয়েশন হবে, আমরা উন্নয়নশীল বিশ্বে প্রবেশ করব। সেই কারণে তখন একটা বড় চ্যালেঞ্জ আসবে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় চীনের যে এখন আপনার বাণিজ্যিক সহযোগিতা বলেন, বিনিয়োগ সহযোগিতা বলেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে ওই 2026 সালের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এই প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে যে কার্যক্রম বাংলাদেশে নেওয়া দরকার সেটা হয়তো শুরু হলো। এই অর্থে কিন্তু এটাকে আসলে গেম চেঞ্জার বলা হচ্ছে। তো দেখা যাক এই সফরটি সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ। সফরের পরে আমরা হয়তো আরো ভালোভাবে ইয়ে করতে পারবো যে আসলে বাংলাদেশের এর মধ্যে দিয়ে আসলে আমাদের কূটনৈতিক যাত্রাপথ এবং অগ্রগতির যাত্রাপথ কোন দিকে যাচ্ছে। আমরা অন্য যখন সংবাদপত্রতে দেখছিলাম, শিরোনাম দেখছিলাম, তখন দেখছিলাম কোনো একটি সংবাদপত্রে এমন একটি খবর ছিল যে
যে ঋণ চুক্তি, সেই ঋণ চুক্তিটি হবে কিনা ব্যাপারটি, আনলাইকলি শব্দটা ব্যবহার করা হয়েছিল, যে ঋণ চুক্তি হবে কিনা ব্যাপারটি নিশ্চিত নয়, কিন্তু 20 থেকে 22টি এমওইউ বা সমঝোতা স্মারক হয়তো স্বাক্ষর হতে পারে। ঋণ চুক্তির বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন, এবং এটি নিশ্চিত যে নয়, সেই নিশ্চিত না হবারই বা কারণ কি? গতকাল এই প্রশ্নটি পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে থেকে উঠেছিল এবং পররাষ্ট্রমন্ত্রী ক্লিয়ার করেছেন যে না, কোনো ওই অর্থে ঋণ চুক্তি হচ্ছে না, এটা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত এবং বিনিয়োগ সংক্রান্ত চুক্তি হচ্ছে। এখন একটা কথা মাথায় রাখবেন যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ যখন হয় তখন কিন্তু আসলে সেটা হয়তো চীন সরকার সরাসরি যদি না করে, চীনের কোনো ব্যাংকের মাধ্যমে হয়, চীনের কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হয়, সেখানে কিন্তু একটা ক্রেডিট হয়, সেখানে সেটা কিন্তু ঋণের মাধ্যমে আসে। তো ঋণ চুক্তি খারাপ কিছু না, এবং বিনিয়োগ এবং ব্যবসা সংক্রান্ত যে প্রস্তাবগুলো এটা এক ধরনের ক্রেডিটের মাধ্যমে আসে, ঋণের মাধ্যমে আসে। বাট এটাকে আপনি সরাসরি ঋণ না, আপনি যেমন বিশ্বব্যাংক বা আইএম থেকে একদম সরাসরি ঋণ নিয়ে চলে আসতেছেন, এটা কিন্তু সেই রকম না। এখানে এত অবকাঠামো উন্নয়ন, কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক বা নতুন কোনো আরো ভবিষ্যতের আরো উন্নয়নের প্রকল্প, সবগুলো মিলে হয়তো একটা চুক্তি হবে, যেখানে আপনার এক ধরনের আপনার একটা ক্রেডিট থাকবে, যে বাংলাদেশ এটা ক্রেডিট পাবে, তার বিনিময়ে হয়তো কিছু একটা শেয়ার হবে। সেটা কোনো সময় ইন্টারেস্ট হতে পারে, সেটা আপনার যেমন পদ্মা সেতু বা এর ক্ষেত্রে হয়েছে যে টোল আদায়ের মাধ্যমে এটা হবে, অন্য এরকম বিভিন্ন রকম শর্ত থাকে, সেগুলো নিয়েই হয়তো হবে। কিন্তু এটাকে সরাসরি আসলে ঋণ চুক্তি বলাটা ঠিক না, এটা বিনিয়োগ এবং বাণিজ্যিক একটা সহযোগিতার কথাই বলা উচিত। সফরের ঠিক আগে প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন, এবং ভারত সফর করে আসার পর চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে বসে বলেছিলেন যে তিস্তা প্রকল্পে বাংলাদেশ কার সঙ্গে কাজ করবে সেটি বাংলাদেশের একেবারেই নিজস্ব এখতিয়ার, সিদ্ধান্ত নেবার, এবং যদি পারস্পরিক সমঝোতার মাধ্যমেও কাজ করতে হয় সেক্ষেত্রে চীনের আপত্তি নেই। এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং কিভাবে ব্যাখ্যা করবেন? আমার মনে হয় যে চীনের রাষ্ট্রদূত ডিক্যাপটকে, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপটকে অংশ নিয়ে যেটা বলেছিলেন এই একটা প্রশ্নের জবাবে, যে হ্যাঁ, চীনের ব্যাপারে বাংলাদেশকে সিদ্ধান্ত নেবে সেটা চীনেরই বিষয়। আমার মনে হয় এটা খুবই চমৎকার একটি কূটনৈতিক বক্তব্য। বাংলাদেশ কি সিদ্ধান্তের বিষয়ে তো বাংলাদেশই ঠিক করবে, এটা ঠিকই বলেছেন, কেন এখানে চীনের কিছু করার নেই, অন্য কোনো দেশেরও কিছু করার নাই। বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একান্তই বাংলাদেশের। এখন এর আগে যেটা ছিল আমরা জানি, তিস্তাকে ঘিরে একটা প্রকল্পের ব্যাপারে চীনের একটা বিষয় ছিল, তারা কিছু প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেটা আসলে ওই অর্থে ফিজিবিলিটি স্টাডিতে অতটা বাস্তবসম্মত হয়নি বলেই কিন্তু আসলে প্রকল্পটা ব্যাপারে আগায়নি। এখন তিস্তা বাংলাদেশ এবং ভারতের অভিন্ন নদী, যৌথ নদী, এবং সেই নদীর পানি বন্টন নিয়ে দীর্ঘদিন ধরে একটা কথা চলতেছে। বিশেষ করে তিস্তা শুধুমাত্র বাংলাদেশের সঙ্গে ভারতের তা কিন্তু না, তিস্তা নদীকে নিয়ে কিন্তু চীনের সঙ্গে ভারতের একটা বিষয় রয়েছে, কারণ তাদের প্রতিষ্ঠানটা হয়েছে মানস সরোবরের কাছাকাছি। আবার পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্যে একটা ইস্যু রয়েছে, মানে ওইগুলো সমাধান না হয়ে কিন্তু হুট করে এসেই আপনার বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তার পানি বন্টন চুক্তি হবে, এটা ঠিক না, এটা হওয়ার সম্ভাবনাটা কম। বাট এখন ভারত যে প্রকল্পটা নিয়ে এসছে, যেহেতু দুই দেশের অভিন্ন নদী, সেই কারণে এই প্রকল্প ঘিরে হয়তো তিস্তার পানির সুষম ব্যবহারের একটা ভালো উদ্যোগ হতে পারে। এবং এক অর্থে চীন কিন্তু সে কথাটাই বলেছে, কারণ চীনও বোঝে যে তিস্তা নিয়ে আসলে চীনের তেমন কিছু করার নাই, যেহেতু এই নদীটা এখন যে নদীর যে অংশ নিয়ে যে অধ্যায় নিয়ে কথা বলা হচ্ছে সেটা বাংলাদেশ ভারতের অংশ। অর্থাৎ আমি মনে করি চীনের রাষ্ট্রদূতের বক্তব্যটি অত্যন্ত ইতিবাচক, এবং তিস্তা ঘিরে বাংলাদেশের সঙ্গে ভারতের এই যৌথ প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বাণিজ্য সুষম বন্টন, সেখানে একটা ভালো সম্ভাবনা, এবং যথার্থ একটা কূটনৈতিক ভালো এবং ইতিবাচক কূটনৈতিক জবাব তিনি দিয়েছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ভিউজ বাংলাদেশের সম্পাদক রাশেদ মেহেদী।